আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন খানা, চৌরাস্তার মধ্যে বাংলা ঘর, লালমোহনগঞ্জ। আমার আজকের বিষয় হচ্ছে আইবিএস, আইবিডি এবং অ্যালার্জি, এগুলো নিয়ে একটু লাইভে আসছি। কারণ আমার লাইভে যারা যারা যোগ দেন, দয়া করে আমার লাইভটারে একটু শেয়ার করে দেন। কারণ আইবিএসটা হচ্ছে ইরিটেবল ভাইরাল সিনড্রোম। আমরা এটারে বলি অনিয়মিত বাথরুম হওয়া। যেমন আমার আইবিএসটা যাদের আছে তাদের হঠাৎ হার্টবার্ন হয়, ইনডাইজেশন হয়, পেটে ফুটপাট বুটবার শব্দ হয়, খাবার খাওয়ার পরে পেট ব্যথা হয়, খাবার খাওয়ার পর পেট ব্যথা করে বাথরুমে ধরে, আর পায়খানার সাথে আম থাকে, হঠাৎ শক্ত হয়, হঠাৎ নরম হয়। কারণ এটা আসলে মূলত হচ্ছে হজম প্রক্রিয়ার রোগ। আর আইবিএসটা হয় মানুষের কয়েকটা কারণে হয়। এক নম্বরে হচ্ছে ফুড হ্যাবিটের কারণে, অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে। দুশ্চিন্তা আমাদের দেশে দেখা যায় 80% লোক আইবিএসে সাফারি হয় দুশ্চিন্তার কারণে। দুশ্চিন্তা আসলে যে সময় যে অবস্থা হয়, যে কোনো কষ্ট দুঃখ যাই হোক না কেন, আল্লাহর উপরে ভরসা রাখাই আমাদের একমাত্র কাজ। কারণ আমরা যে সময় ডিপ্রেসড থাকি সে সময় আমাদের হজম প্রক্রিয়ার কাজটা, স্টমাকটা অফ রাখে আমাকে সেভ করার জন্য। আমাদের বডিতে দুইটা অ্যাক্টিভিটি থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। যে সময় আমরা দুশ্চিন্তা করি সে সময় আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা হয়। আইবিএস কাদের কাদের হয় আমি একটু বলতেছি। যারা অতিরিক্ত ডিপ্রেসড হয়, এক নাম্বার 2, যারা ফুড হ্যাবিট যেমন রং ফুড, জিএমও ফুড, যারা গ্লুটেন জাতীয় খাবার খায়, শস্যদানা বেশি খায় এবং জিএমও খাবার যেমন গমের তৈরি খাবার এবং সিনথেটিক ফুড, ড্রাই ফ্রাই যারা বেশি খায় তাদের আইবিএস হওয়ার চান্স থাকে। আর আরেকটা গবেষণায় দেখা গেছে যদি বংশগত যদি কারো বাবা মার থাকে তাদেরও আইবিএস হওয়ার চান্স থাকে। এজন্য আইবিএসটা আসলে মূলত কোনো রোগ না, এটা হচ্ছে আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা। আর আইবিএসটা মূলত হয় মানুষের কোন কোন সিমটম যদি থাকে তাদেরকে আমরা আইবিএস বলি। যেমন যদি হঠাৎ আমরা অনেকের দেখা যায় হার্টবার্ন হয়, ইনডাইজেশন হয়, ক্ষুধামন্দা, পেট জ্বালা পোড়া, পেটে মোচড় দিয়ে বাথরুম হওয়া, বাথরুম হঠাৎ শক্ত, হঠাৎ নরম, ভাব, খাবার খাওয়ার পরে প্রচণ্ড তলপেটে ব্যথা হয়, ব্যথা হওয়ার পরে বাথরুম হয়, তাদেরকে আমরা আইবিএস বলি। আর আইবিএস থেকে বাঁচার উপায় হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা না করা, ফুড হ্যাবিট চেঞ্জ করা, ভালো খাবার খাওয়া, ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করা, বিশ্রাম, ব্যায়াম, ঘুম, মেন্টাল ওয়েলবিং, এইসব কাজগুলো যদি করি তাহলে আমাদের আইবিএস থেকে ভালো হয়। যেমন আইবিএস আমরা দেখা যায় অনেক সময় গ্যাস্ট্রোএন্টারোলজি অনেক প্রফেসর দেখাই। প্রফেসর দেখানোর পরে দেখা যায় আমাদের এন্ডোস্কোপি করে, কোলোনোস্কোপি করে,
দেখা যায় এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করলে আমাদের কোনো রেজাল্ট আসে না, আমরা এটা কি সমস্যা এটাই ধরতে পারি না। এজন্য আইবিএসটা হচ্ছে ইরিটেবল ভায়াল সিনড্রোম। আর যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে তাদের আইবিএস হয়। আর আইবিএস থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমার অনেক রোগী আছে, দেখা যায় অনেক প্রফেসরের কাছে যায়, ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে যে আপনার আইবিএস ভালো হবে না। কিন্তু ইনশাল্লাহ আমার বহু রোগী আমরা লাইভে নিয়ে আসবো, ইনশাল্লাহ তাদেরকে তাদের সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ, যে অনেক রোগী আইবিএস ভালো হয়, আমরা তাদেরকে নিয়ে আসবো আমাদের সাক্ষাৎকারে। আর আইবিএসটা যাদের হয় তাদের পেটে লিকি গার্ড হয়, কোলনে। আমাদের কোলনটা পেটের যে কোলনটা আছে, কোলনটা হচ্ছে একটা পাইপ, সরু পাইপের মতো। যাদের আইবিএস হয় তাদের ক্ষুধামন্দা, বদহজম, পেট জ্বালা পোড়া, পায়খানা পাতলা, পায়খানা নরম, পায়খানা শক্ত এবং অ্যালার্জির সমস্যা থাকে। তাদের ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, আয়রন এগুলার ঘাটতি থাকে। এগুলার কারণ হচ্ছে আপনি সঠিকভাবে আপনার হজম প্রক্রিয়াটা হচ্ছে না। আর সঠিকভাবে যদি হজম প্রক্রিয়াটা না হয় তাহলে আমাদের হয় কি, কোলনে লিকি গার্ড হয়। আমাদের কোলনটা হচ্ছে সরু একটা পাইপের মতো। যে সময় লিকি গার্ড হয় সে সময় আমাদের কোলনটা ছিদ্র ছিদ্র হয়। যেমন আমাদের যদি সুস্থ মানুষের যদি লিকি গার্ড না থাকে, দেখা যায় আমাদের যে খাবারটা খায়, খাবার থেকে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস যা প্রয়োজন, কোলনের টিস্যুটা যদি ভালো থাকে টিস্যু থেকে পাঠায় লিভারে, লিভার থেকে পাঠায় ফুল বডিতে, যাকে যে জায়গায় পাঠানো দরকার সে সেভাবে বন্টন করে। লিভারটা হচ্ছে আমাদের বড় একটা অর্গান, আমার লিভারে পাঠায়, লিভার থেকে যারে যেভাবে যে জায়গা পাঠানোর দরকার, যাকে স্টকে ধরে রাখার দরকার তারে ধরে রাখে, আর যাকে বন্টন করার দরকার তাকে বন্টন করে। কিন্তু আমাদের হয় কি, যে সময় আমাদের আইবিএসটা হয়, ইনডাইজেশন হয়, পায়খানা শক্ত হয়, নরম হয়, সেই সময় আমাদের কোলনে লিকি গার্ডটা হয়। আর লিকি গার্ডটা হওয়ার কারণে আমাদের দেখা যায়, লিকি গার্ডটা হওয়ার কারণে আমাদের সরাসরি টিস্যু থেকে লিভারে পাঠাবে, কিন্তু লিকি গার্ডটা কোলনের ছিদ্র থাকার কারণে আমাদের সরাসরি আমরা যে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, মিনারেলস যে পুষ্টিগুণটা আমাদের লিভারে পাঠাবে, লিভারে না গিয়ে এটা যায় কি সরাসরি রক্তের সাথে মিশে যায়। রক্তের সাথে মিশে যায়, আমাদের বডিকে কি ডিটক্স করে। আর ডিটক্স করার কারণে আমাদের একদিকে পুষ্টিগুণটা সঠিকভাবে আমরা পাচ্ছি না, অন্যদিকে আমাদের বডিতে অ্যালার্জি, একনি, সোরিয়াসিস, একজিমা, অনেক সময় দাদা আর্থ্রাইটিস পেইন হয়, যে জয়েন্টে ব্যথা হয়। আর এইসব জয়েন্টে ব্যথা হওয়ার একমাত্র ভিটামিন D3 লেভেলটা কমে যায়, ভিটামিন B1, B2, B6 অভাব হয়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের অভাব হয় যাদের আইবিএস থাকে। আর যাদের আইবিএস থাকে তাদের হয় কি, তারা অল্পতে রেগে যায়, একাকিত্ব থাকতে সবসময় ভালোবাসে। যেমন যারা কেউ যদি একটু কথা বলে তারা ডিপ্রেসড হয়ে যায়, হঠাৎ রেগে যায়, এইসব লক্ষণ যদি থাকে তাদের আইবিএস বলে ধরা যাবে। আর আইবিএস থেকে ভালো করার একমাত্র উপায় হচ্ছে, এক নম্বর আছে ভালো ঘুম, ভালো এক্সারসাইজ, ভালো খাবার, যেমন রং ফুড, জিএমও ফুড, ড্রাই ফ্রাই বলতে আমরা বাজারে দেখা যায় সিঙ্গারা, সমোসা, পোড়া মাংস, কাবাব, এগুলা থেকে আমরা বিরত থাকতে হবে। এবং গম, যেসব খাবারে গ্লুটেন আছে, গমের তৈরি খাবার, এবং যাদের ল্যাকটোজ টলারেজ আছে, দুধ জাতীয় খাবার খেলে যাদের আমসা দেখা যায় তাদের এই দুধ জাতীয় খাবারগুলো
আমরা বন্ধ করতে হবে। আর যাদের অ্যালার্জি আছে, আইবিএস এর কারণে যাদের অ্যালার্জি হয়, অ্যালার্জি খাবার খেলে অ্যালার্জি হয়, তো অ্যালার্জি জাতীয় খাবারটাও আমাদের বন্ধ করতে হবে। আমরা যদি অ্যালার্জি জাতীয় খাবারটা বন্ধ করি তাহলে এক সময় আমাদের আইবিএসটা থাকবে না। আর এই জন্য আমাদের এক নাম্বার হচ্ছে ভালো খাবার, অর্গানিক যত খাবার আছে খাবারগুলো খেতে হবে। মাংসটা যাতে ডাইজেস্টিভের সমস্যা থাকে, হজম প্রক্রিয়া সমস্যা, এই জন্য আমাদের সাথে সাথে গুড ব্যাকটেরিয়া নিতে হবে। এবং গুড ব্যাকটেরিয়ার সাথে প্রিবায়োটিকটা নিতে হবে। প্রিবায়োটিক হচ্ছে, আমি আমার কিছু ভিডিও আছে কোন কোন খাবারে প্রিবায়োটিক আছে, এই যেমন মিষ্টি আলু আছে, তারপরে যেমন সবুজ শাকসবজি আমরা বেশি খাবো। অনেক সময় যদি আমরা সবুজ শাকসবজি খাই, অনেকের পাতলা খায়, যাদের আইবিএস থাকে তাদের পাতলা পায়খানা হয়, হজম প্রক্রিয়া করতে পারে না। এই জন্য আমরা প্রয়োজনে অল্প অল্প পরিমাণ নিব। আর খাবার দ্বারে 100% চিবিয়ে খাবো। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো। খাবার খেয়ে সাথে সাথে যদি আমরা পানি খাই তাহলে আমাদের পেটের যে অ্যাসিডটাও আমাদের অ্যাসিড এবং খাবার ইনডাইজেশন হয়ে আরও হজম প্রক্রিয়ার ব্যাঘাত হবে। এই জন্য খাবার খাওয়ার মিনিমাম 1 ঘন্টা পরে আমরা পানি খাবো। পানি ভাত খাওয়ার পরে সাথে সাথে যে কোনো খাবারটারে আমরা যদি চিবিয়ে খাই, কারণ আমাদের তো পেটের কোনো দাঁত নাই। আর যাদের আইবিএসের সমস্যা থাকে, হজম প্রক্রিয়ার সমস্যা থাকে, তাদের পেটের অ্যাসিড লেভেলটা একটু কমে যায়, গুড ব্যাকটেরিয়া মারা যায়। আর গুড ব্যাকটেরিয়াটা মানুষের হজম প্রক্রিয়ার জন্য সবচেয়ে বেটার একটা কাজ করে। এবং পেটের অ্যাসিড লেভেলটাও ঠিক করতে হবে। পেটের অ্যাসিড লেভেল ঠিক করার জন্য আমাদের যেমন আমরা একটু আদা পানি খেতে পারি, অথবা আপেল সিডার ভিনেগার আছে মাদার ব্র্যান্ড, আপেল সিডার যদি খাবারের আগে অথবা পরে 1 চামচ যদি খাই তাহলে আমাদের হজম প্রক্রিয়ার অ্যাসিড লেভেলটা ঠিক থাকবে। এবং ফাস্টিং করা যায়। ফাস্টিংটা হচ্ছে আমরা রোজার মাধ্যমে করতে পারি। এখন আমরা করি কি, রোজা থাকি সারাদিন, রোজা থাকার পরে রং ফুড, জিওমো ফুড, যত আজে বাজে পচা ড্রাই ফ্রাই যত পচা খাবারগুলো আছে, আমরা এই পচা খাবারগুলো খাই। এজন্য আমাদের আরও রোজাতে আমরা সারাদিন বডিটারে হিলিং করলাম, ফাস্টিং করাতে আমাদের গুড ব্যাকটেরিয়া বাড়ে, পেটের অ্যাসিড লেভেল ভালো হয়, আমাদের পেটে যত খারাপ জিনিসগুলো জীবাণুগুলো আছে সম্পূর্ণ মারা যায়। কিন্তু আমরা করি কি, রোজা থাকার পরে জিএমও ফুড, রং ফুড, সিনথেটিক ফুড, যে খাবারগুলো আমাদের ক্ষতি হয়, সারাদিন কষ্ট থাকার পরে বডিটারে ডিটক্স করার পরে আমরা আবার সেই রং ফুড, জিএমও ফুডগুলো খাই। আর রং ফুড, জিএমও ফুড খাওয়ার কারণে আমাদের আরও ইনডাইজেশন, হজম প্রক্রিয়ার সমস্যা, পেটে গ্যাস হয়, ঢেকুর উঠে। এই জন্য আমরা এই পেটের ঢেকুর উঠা এই থেকে বাঁচতে হলে আমরা সারাদিন রোজা থাকার পরে আমরা ভালো খাবার খেতে হবে। এবং ফাস্টিং রোজার মাধ্যমে করা যায়। আর একটা করা যায়, যেমন আমরা সকালের খাবারটা 10টার দিকে যদি খাই, আর দুপুরের খাবারটা যদি 1টা থেকে 2টার মধ্যে খাই, আর রাতের খাবারটা যদি আমরা 6টা থেকে 7টার মধ্যে খাই, প্রায় 16 ঘন্টা ফাস্টিং হয়। 18 ঘন্টা যদি ফাস্টিং করি তাহলে আমাদের বডির জন্য সবচেয়ে হিলিং, সবচেয়ে গুড ব্যাকটেরিয়া ভালো উৎপাদন হয়। আর যদি 16 ঘন্টাও করি তাও হয়। এই জন্য আমরা খাবার 1 নম্বর হচ্ছে, এবং ভিটামিন D3 লেভেলটা একটু ঠিক করতে হবে। যাদের ভিটামিন D3 লেভেল কম থাকে, যাদের আইবিএস থাকে, তারা একটু দুর্বল প্রাকৃতিক হয়। এই জন্য ভিটামিন ডি লেভেল ঠিক করার জন্য আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সকালে রোদে মিনিমাম 1 ঘন্টা খালি গায়ে থাকতে পারি। অথবা বাজারে ফিল আকারে আছে, ডি রাইজ আছে 40,000, অথবা ডিকে আছে স্কোয়ারের, এটা একটা করে সকালে একটা বিকালে একটা নিতে পারি। ন্যাচারাল সোর্সের পাওয়া যায় স্কোয়ার ফার্মাসিউটিক্যালের, এটা নিতে পারি। এবং গুড ব্যাকটেরিয়া নিতে পারি। এবং যাদের হজম প্রক্রিয়ার সমস্যা আছে, সুইজাইন এনজাইম নিতে পারি। এনজাইম যাদের মার্কেটে আছে, সুইজেম আছে, এই সুইজাইনটা নিতে পারি। এবং গুড ব্যাকটেরিয়া আর একটা নেওয়া যায়, যেমন আমরা টক দধিটা, কাছের ল্যাকটোজ টলারেন্স যাদের আছে তারা টক দধিটাও নিতে পারি। টক দধিটাও একটা প্রোবায়োটিক। টক দধি মানুষের হজম প্রক্রিয়াটা একটু ভালো করে।
আর খাবারটারে 100% চিবিয়ে খাবো। খাবারের হজম প্রক্রিয়াটা আমরা শুরু করতে হবে মুখ থেকে। যেমন আমাদের মুখের পাশে স্লাইভার গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ড থেকে এক পদের হজম প্রক্রিয়ার প্রথম যে জুসটা শুরু হয় মুখ থেকে, আমরা হজমটা শুরু করতে হবে। আর এই গ্ল্যান্ড থেকে কিন্তু হজম প্রক্রিয়ার প্রথম রসটা বের হয়। আর এই জায়গা থেকে যদি আমরা হজম প্রক্রিয়াটা শুরু করি তাহলে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হবে। আর রাতের ঘুম মিনিমাম, রাতের খাবারটা যদি 6টা থেকে 7টার মধ্যে খাই আর 10টার মধ্যে ঘুমাতে যাই, এবং সকালে ঘুম থেকে উঠে যদি খালি পেটে আমরা এক্সারসাইজ করি এবং ভিটামিন D3 লেভেলটা ঠিক করি, আমরা প্রোবায়োটিক নিতে পারি, অ্যাক্টেরিয়া আছে, প্রোটেরিয়া আছে, এগুলো নিতে পারি। আর যে দোকানে ফ্রিজ নাই, যেসব দোকানে, সেসব দোকান থেকে আমরা গুড ব্যাকটেরিয়া কিনবো না। কারণ গুড ব্যাকটেরিয়া হচ্ছে একটা জীবিত ব্যাকটেরিয়া। আর জীবিত ব্যাকটেরিয়াটা যদি আমরা ফ্রিজিং না করি, যেমন 0.1 থেকে 2 সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে হবে। এর চেয়ে বেশি যদি হয় তাহলে গুড ব্যাকটেরিয়াটা মারা যায়। আর আমরা যদি টাকা দিয়ে যদি গুড ব্যাকটেরিয়া খেতে হয়, যেসব দোকানে ফ্রিজ নেয় সেসব দোকান থেকে খেলে আমাদের গুড ব্যাকটেরিয়াটা কোনো উপকারে আসবে না। এই জন্য আমাদের যে দোকানে ফ্রিজ আছে সেসব দোকান থেকে গুড ব্যাকটেরিয়া কিনতে হবে। আর আমাদের এনজাইম নিতে হবে, অথবা আছে স্যাকারামাইসিন বোলাডি আছে, এটা নিতে পারি। এগুলো আমাদের হজম প্রক্রিয়াটা ভালো করে। আর আমাদের হজম প্রক্রিয়া ভালো করার জন্য আমরা যে নিতে পারি, যেমন আদা পানি, লেবু পানি। যারা আদা পানি এবং লেবু পানি খেলে পেটে জ্বালাপোড়া হয় তাদের আদা পানি, লেবু পানি খাওয়ার দরকার নাই। আমরা আপেল সিডার ভিনেগারটা নিতে পারি। আর একটু লংও খেতে পারি প্রতিবার খাবারের পর 2 থেকে 3টা। আর হাফ গ্লাস পানির সাথে যাদের পেট জ্বালা পোড়া হয় না, তারা অ্যাসিড লেভেলটা ঠিক করার জন্য আমরা আদা পানি হাফ গ্লাস পানির সাথে কুমকুম গরম পানির সাথে 2 থেকে 3 টুকরা আদা দিয়ে প্রতিবার খাবারের পরে হাফ গ্লাস পানি খেতে পারি। তাহলে আমাদের হজম প্রক্রিয়া যদি আস্তে আস্তে উন্নতি হয় তাহলে গুড ব্যাকটেরিয়াটা মারা যাবে না। আর আমরা সিনথেটিক ফুড, জিএমও ফুড, ড্রাই ফ্রাই যে খাবার খেলে আমাদের আইবিএসের পরিমাণটা বাড়ে, আমরা এই খাবারগুলো বাদ দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, রাতের ঘুম ম্যাক্সিমাম 8 থেকে 10 ঘন্টা যদি যাই তাহলে আমাদের আইবিএসটা ভালো হয়। দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। যে কোনো বিপদে উপরওয়ালাকে স্মরণ করতে হবে। যে যার যার ধর্মে আছে সে তার ধর্মকে অনুসরণ করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে মেন্টাল ওয়েলবিং, মানসিক প্রশান্তিটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস। যে কোনো দুঃখ কষ্টে উপরওয়ালার উপরে 100% নির্ভর যদি থাকি, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি আমরা, কারণ পৃথিবীতে কেউ সুখী না, আমি তো আমাকেই সুখী করতে পারি না। এই জন্য আমরা তো দেখা যায় আমি আমার ফ্যামিলির সবারকে সুখী করার জন্য নিজে সর্বোচ্চ চেষ্টা করি। আমি তো আমাকেই খুশি করতে পারি না। কারণ দেখেন, আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি আমাকে খুশি করতে পারতেছি না কেন। যেমন আমি একটা দেখা গেল আমি একটা ভালো কাজ করলাম, আর সেই জায়গায় আমাকে প্রধান অতিথির চেয়ারে কিছু লোকজন একটা অনুষ্ঠান করবে, আমাকে সর্বোচ্চ একটা উপহার গিফট দিবে। আর আমি সেই জায়গার কর্ণধর, আমি সবসময় সে জায়গার সুখী একজন মানুষ। আমাকে তারা ইনভাইট করবে ভালো কিছু করার জন্য, আমাকে নিয়ে তারা একটা অনুষ্ঠান করবে। কিন্তু দেখা যায় আমাকে নিয়ে যারা একটা অনুষ্ঠান করতেছে, যতক্ষণ আমার অনুষ্ঠানটা হচ্ছে ততক্ষণ দেখা যায় আমাকে একটা অনুষ্ঠান করার জন্য তারা অনেক আয়োজন করেছে। আমি অল্পর জন্য 1 ঘন্টার জন্য খুশি হয়েছি, কিন্তু 1 ঘন্টা পরে যদি আমার কোনো দুঃসংবাদ আসে, সে সময় তো আমি আর খুশি থাকতে পারতেছি না, সুখী হইতেছি না। এই জন্য আমি তো আমার নিজেরকেই খুশি করতে পারতেছি না। আপনি কীভাবে আরেকজনকে খুশি করবেন? এই জন্য সবসময় আল্লাহর উপরে সর্বোচ্চ ভরসা রাখতে হবে। আর সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি কিছু না হয়, এই জন্য দুশ্চিন্তা করার কিছু নেই। আর যদি দুশ্চিন্তা করি তাহলে আমাদের আইবিএস, আইবিডিটা
এগুলো বাড়ে। আর এই জন্য আগে আগে আমার আগে তোল লাগবে, আপনি এরই করে দেন। এই স্যার আগে হিডা এটি পরে দেন। না 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 আগে আমার ওইটা লাগবে সব ইয়ে ভাই, কোনো কান্তে নিয়ে দেন। আমি তো আমাকে নিজে কি দেখেন, একটা অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করা হচ্ছে, কিন্তু আমাকে তারা সর্বোচ্চ একটা সম্মান সূচক কিছু দিচ্ছে, কিন্তু 1 ঘন্টা পরে যদি আমার একটা দুর্ঘটনা হয় বা একটা খারাপ কিছু সংবাদ শুনি, সে সময় তো আমি মুমূর্ষ হয়ে যাব। আর আমার যে 1 ঘন্টার জন্য যে আমাকে সুসংবাদ দিচ্ছে বা আমাকে অনার করতেছে, আমি তো নিজেই খুশি থাকতে পারতেছি না। এজন্য আপনি বা আমরা কেউ কারো চেষ্টা করব, কিন্তু বাট যদি সর্বোচ্চ কারোকে খুশি করতে পারবেন না। আপনি আপনার ফ্যামিলির কাউকে 100% খুশি করার জন্য চেষ্টা করলে মানুষের অনেক বিপদ হয়। সেই জন্য চেষ্টা করতে হবে। সফলতা যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় জন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আল্লাহকে সর্বোচ্চ ভরসা রাখতে হবে। আর এই নিয়মগুলো যদি আমরা পালন করি, এক্সারসাইজ, ঘুম, মেন্টাল ওয়েলবিং, ভিটামিন D3 লেভেল ঠিক, গুড ব্যাকটেরিয়া নেওয়া, ভালো খাবার খাওয়া, খাবার দ্বারা 100% চিবিয়ে খাওয়া, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাওয়া, রং ফুড, জিএমও ফুড এগুলো বাদ দেওয়ার। আর কিছু যেমন আছে যাদের IBS এর সমস্যা থাকে, তারা টেম্পোরালি মাংস না খাওয়াটাই ভালো। এবং গ্লুটেন যে খাবারগুলোতে আছে, যেমন শস্যদানার মধ্যে দেওয়া ডাল আছে এবং গম আছে, গমের তৈরি খাবার, আর সিমের বিচি, যে খাবারগুলো খেলে হজম প্রক্রিয়ার সমস্যা হয় এই খাবারগুলো খাওয়া যাবে না। এবং অ্যালার্জি যে খাবারগুলোতে আছে এই খাবারগুলো খেলেও কিন্তু IBS এর পরিমাণটা বাড়ে। এবং দুধ জাতীয় খাবার বলতে দুধটা খাওয়া যাবে না, কিন্তু দুধ, টক দই, দধিটা খাওয়া যাবে, কিন্তু অর্গানিক মাঠে চড়ানো গরুর দধি হতে হবে। আর দধিটা বানাতে হবে যাতে ল্যাকটোজ টলারেন্স না হয়। এই জন্য আমরা কাচের বয়মে বসাতে পারি। যেমন কাচের বয়মে বসানোর নিয়ম হচ্ছে, দুধটারে আমরা প্রথম ভালো টাটকা দুধটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমরা এটা সেঁকে নিব। সেঁকে নেওয়ার পরে আমরা একটা কাচের বয়মে নিব, নিয়ে মিনিমাম ফ্রিজের নর্মালে 48 ঘন্টা ফ্রিজের নর্মালে রাখবো। নর্মালে রাখার পরে আমরা আবার 2 দিন ফ্লোরে এমন একটা জায়গায় রাখবো যে জায়গা স্বাভাবিক টেম্পারেচার থাকে, ফ্রিজ থেকে বের করে রাখার পরে দেখবো আমরা যে টক দইটা বসে গেছে, ওই টক দধিটা খাওয়া যাবে। কিন্তু বাজারের কিনা যে দধিতে ভেজাল আছে, ওই দধি যদি আমরা খাই তাহলে আমাদের IBS এর পরিমাণটা বাড়তে পারে। টক দধি খাওয়া যাবে। এবং অর্গানিক যত খাবার আছে, শাকসবজিটা একটু বেশি খাবো। আর আদা পানি, লেবু পানি, আপেল সিডার ভিনেগার, প্রোবায়োটিক, আর মেন্টাল ওয়েলবিং, ঘুমটা হচ্ছে 80%, যে কোনো লোকের 80% রোগ ভালো করে ঘুম। এজন্য আমাদের ঘুমটাও একান্ত দরকার। এই নিয়মগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের যে ইরেগুলার বাথরুম হওয়া, অনিয়মিত ইরিটেবল ভাইরাল সিনড্রোমটা থেকে বাঁচতে পারবে। আর যাদের IBS হয় তাদের ওভারগ্রোথ ব্যাকটেরিয়া, ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলো হয়। আর এগুলো ভালো করার জন্য আমরা একটু যেমন নারিকেল তেল খেতে পারি 1 থেকে 2 চামচ ডেলি, 1 থেকে 3 বার, 1 থেকে 2 মাস। আর সাথে আমরা যদি ওই যে নিম পাতার বড়ি যদি বানাই খাই, তাহলে আমাদের ওভারগ্রোথ ব্যাকটেরিয়া, ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলা আর হবে না। এই জন্য আমরা যাদের IBS আছে তারা একটু আদা পানি খেতে পারি, একটু লেবু পানি খেতে পারি। আর যাদের পেটের আদা পানি, লেবু পানি খেলে পেটে জ্বালা করা হয়, তারা আদা পানি, লেবু পানি খাবো না। গুড ব্যাকটেরিয়া নিতে পারি, ভিটামিন D3 লেভেল, ঘুম, এক্সারসাইজ, শ্বাসের ব্যায়ামের সম্পর্কে আমি একটা লাইভ করব। 8 থেকে 10 ধরনের শ্বাসের ব্যায়াম আছে, শ্বাসের ব্যায়ামটা করতে পারি। আর আরেকটা হচ্ছে এক্সারসাইজ যারা করি, যাদের বুক কাঁপাকাঁপি আছে
দেখা গেল যাদের বুকে পালপিটেশন বেশি থাকে তারা যদি এক্সারসাইজ করি দ্রুত, তাহলে তাদের পায়খানাটা কষা হতে পারে। এই জন্য তারা প্রথম আস্তে আস্তে এক্সারসাইজ করবে, আর আস্তে আস্তে যে আপনার বুকের পালপিটেশনটা কমে যাবে, তারপর আপনি হিট এক্সারসাইজ করতে পারবেন। কারণ আপনি যদি অনেক শক্তিশালীভাবে বা অথবা হিট এক্সারসাইজ করেন, তাহলে আপনার পায়খানাটা কষা হওয়ার চান্স থাকে। আর যাদের বুক কাঁপাকাঁপি নেয় তারা হিট এক্সারসাইজ করতে পারে, এবং ভালো খাবার অর্গানিক। আর তার মাঝে আরেকটা কথা বলতেছি, আইবিএস বারে যেমন ওই যে ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম, এগুলো একটু বাদ দিতে হবে। কারণ এগুলাতে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, স্টেরয়েড ব্যবহার করা হয়। এই জন্য আমরা ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম এগুলা খাওয়া যাবে না। আর আরেকটা কথা হচ্ছে, আইবিএসটা আসলে কোনো রোগ না, মেন্টাল। আপনি যে কোনো খাবার যদি খান, সে সময় মনে করবেন যে আমরা যারা আইবিএস আছে তারা খাবার খেতে ভয় পান। অল্প অল্প করে যে কোনো ভালো অর্গানিক খাবার চিবিয়ে রিল্যাক্স মুভমেন্টে খাবেন, আর মুখ থেকে হজম করে আর পেটে নেওয়ার সময় মনে করবেন যে আমার এই যে খাবারটা খেতেছি এই খাবারটা ইনশাআল্লাহ অটো মেকানিজম আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হজম হবে। আর আপনি যদি খাবার খায়ে ভয়ে পান, মানে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস না থাকে যে আমি এই খাবারটা খাচ্ছি কিন্তু খাবার খেলে কি হয়, এইরকম চিন্তাধারা যদি করেন, তাহলে আপনার পেটের ব্যথা, হজম প্রক্রিয়ার সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম জীবনও ভালো হবে না। আর তার মধ্যে ভালো খাবার, অর্গানিক খাবার খেতে হবে। আর যে খাবারগুলা নিষেধ করছি এই খাবারগুলো বাদ দিতে হবে, যেমন ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম, সিনথেটিক ফুড, জিএমও ফুড, রং ফুড, আপনার যে খাবারে গ্লুটেন আছে, আর যাদের যে খাবার খেলে অ্যালার্জি বাড়ে, এই খাবারগুলো খেলেও মানুষের আইবিএসটা বাড়ার চান্স থাকে। এই জন্য আমরা যে নিয়মগুলো বলছি, আর গুড ব্যাকটেরিয়া নিতে হবে, ভিটামিন ডি3 লেভেল ঠিক করতে, ঘুম, মানসিক প্রশান্তি। আর যাদের আইবিএস থাকে তারা অল্পতে, যেমন যে কোনো লোকে যদি অল্প কথাই বলে তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে, আর অল্পতে রেগে যায়, ডিপ্রেসড থাকে, একাকিত্ব থাকতে ভালো লাগে। আর রাতে শোয়ার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, ল্যাপটপ এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আমাদের বডিতে মেলাটোনিন নামক একটা হরমোন আছে, যে হরমোনটা রাত 10টা থেকে 2টা পর্যন্ত আসে। আর আরেকটা হরমোন আছে দিনের বেলা আসে, যেটা 10টা থেকে 2টার দিনের মধ্যে, এটা হচ্ছে কর্টিসল ব্যালেন্স। এখন আমরা করি কি, রাতে অনেক রাত জেগে থাকি, দেখা গেল আমরা রাতের ঘুম যাই 12টার দিকে আর দিনে উঠি 10টা থেকে 11টার দিকে, কিন্তু আমাদের কর্টিসল হরমোনটা রাতে নিয়ে আসি, রাতের হরমোনটা দিনে নিয়ে যায়। এই জন্য হরমোন ব্যালেন্সের কারণে কিন্তু আমাদের হজম প্রক্রিয়া সমস্যা হয়। আর আরেকটা কথা হচ্ছে, যাদের এই যে অ্যালার্জির কথা বলছি, অ্যালার্জি যাদের আইবিএস থাকে তাদের অ্যালার্জি হবে, আর যাদের কোলনে লিকি গার্ড থাকে তাদের অ্যালার্জি হবে, যেমন একজিমা, সোরিয়াসিস, আর্টিকেরিয়া, জয়েন্ট পেইন, মানে অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমাদের হজম প্রক্রিয়াটা যদি ফিক্সড করি, গাট ফ্লোরাটারে যদি ফিক্সড করি, হজম প্রক্রিয়াটারে যদি ফিক্সড করি, তাহলে আমাদের আইবিএস, আইবিডি, অ্যালার্জি, একজিমা, সোরিয়াসিস এগুলো কিছুই থাকবে না। আর এই জন্য আমাদের এই যে নিয়মগুলো বলছি, নিয়মগুলো 100% পালন করতে হবে। আর ঘুমটা, মেন্টাল ওয়েলবিং, ডিপ্রেশন মুক্ত জীবন যাপন করা, এবং মানসিক প্রশান্তির জন্য মাঝে মাঝে যদি সমুদ্র সৈকত থাকে সে জায়গা যাওয়া, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, যে যার যার ধর্মে আছে সে তার ধর্ম অনুশাসন মেনে চলা, এই নিয়মগুলো যদি পালন করি ইনশাল্লাহ আমাদের আইবিএস, আইবিডিটা ভালো হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে আর একটা বিষয় নিয়ে, অ্যালার্জি বিস্তারিত সব আলোচনা করব, আরেকদিন একটা লাইভ করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।